গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বিনুর জলপানি। বিনোদ যখন সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে উঠল, তখন তার স্কুলের হেডমাস্টার মহাশয় তাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে বললেন, বিনু, এখন থেকে তোমাকে স্কুলের মাইনে দিতে হবে, না দিলে নাম কাটা যাবে। বিনুর মুখ শুকিয়ে গেল। সে ভারী গরিবের ছেলে, মাইনে দিয়ে স্কুলে পড়বার তার ক্ষমতা নেই। এতদিন সে বিনা বেতনেই পড়েছে, কিন্তু আজ হঠাৎ কি হলো? সে ক্ষীণ স্বরে বলল, কিন্তু স্যার, আমি তো বেশ ভালো করেই পাশ করেছি। হেডমাস্টার মহাশয় দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, সে আমি জানি বিনু, তুমি ভালো ছেলে। আমার যদি কোনো হাত থাকতো তাহলে আমি তোমায় জলপানি দিতাম, কিন্তু বলে তিনি আবার মাথা নাড়লেন। বিনু ধরা গলায় বলল, আমি কি কোনো দোষ করেছি স্যার? মাস্টার মহাশয় বিনুর পিঠে হাত রেখে বললেন, না, তুমি কোনো দোষ করনি, কিন্তু তোমার বাবা। এই পর্যন্ত বলে কথাটা পাল্টে নিয়ে বললেন, এর ভেতর অনেক কথা আছে, তুমি ছেলে মানুষ, সব বুঝবে না। আমি বলি, তুমি এক কাজ করো, জমিদার ভূপতি বাবু হচ্ছে স্কুল কমিটির প্রেসিডেন্ট, তুমি তাকে গিয়ে ধরো। তিনি যদি হুকুম দেন তাহলে আর কোনো গোল থাকবে না। বিনু আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো। 10খানা গ্রামের মধ্যে এই একটি হাই স্কুল। বিনুর কত আগ্রহ, কত উৎসাহ ছিল, এখন থেকে জলপানি পেয়ে যদি পাশ করে তাহলে কলকাতায় গিয়ে কলেজে পড়বে, বিএ এমএ পাশ করে আবার গ্রামে ফিরে আসবে। কিন্তু এখন কলেজে পড়া তো দূরের কথা, স্কুলের মাইনে জোগাবে সে কোথা থেকে? তার বাবা অন্য ধরনের লোক। বিনু লেখাপড়া ছেড়ে দিলেই বোধহয় তিনি বেশি খুশি হন। তিনি কেবল দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া করে বেড়াতে ভালোবাসেন। বিনু নিজের আগ্রহে এতদূর পর্যন্ত পড়তে পেরেছে। বাবাকে পড়ার খরচ দিতে হলে কোন কালে স্কুল ছেড়ে দিতে হতো? রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো, জমিদার ভূপতিবাবু বেশ ভালো লোক, খুব দয়ালু আর ধার্মিক। তিনি কি আর তার এই সামান্য প্রার্থনা মঞ্জুর করবেন না? তার এত টাকা আছে, তা থেকে কয়েকটি টাকা তিনি মাসে মাসে বিনুকে দেবেন না? ভূপতিবাবুর দয়ার উপরে তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভাবতে ভাবতে বিনুর চোখ দিয়ে জল পড়ল। জমিদার বাড়িতে গিয়ে সে দেখলে ভূপতিবাবু বারান্দায় ইজি চেয়ারে শুয়ে তামাক খাচ্ছেন। সে বিনীতভাবে নমস্কার করে দাঁড়াতেই জমিদার বাবু তার দিকে ফিরে বললেন, কি চাও? বিনু সংকুচিতভাবে থেমে থেমে নিজের বক্তব্য বললে। নিজের দারিদ্র্যের কথা প্রকাশ করতে তার ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু তবুও সে সব কথা বললে। লেখাপড়ার দিকে তার এত আগ্রহ যে সেজন্য সে আগুনে ঝাঁপ দিতেও দ্বিধা করত না। সব শুনে জমিদার ভূপতিবাবু বললেন, তুমি হারান হালদারের ছেলে না? ক্ষীণ স্বরে বিনু বলল, আজ্ঞে হ্যাঁ। জমিদার প্রশ্ন করলেন, তোমার বাবা তোমার স্কুলে মাইনে দিতে পারে না? বিনু চুপ করে রইল। জমিদার তখন চড়া সুরে বললেন, ছেলের স্কুলের মাইনে যে দিতে পারে না, সে জমিদারের সঙ্গে মামলা করতে আসে কোন সাহসে? এ কথার বিনু কি উত্তর দেবে? সে ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের মধ্যে কান্না গুমড়ে উঠতে লাগলো। জমিদার বাবু ফটকের দিকে আঙুল দেখিয়ে বললেন, যাও, এখানে কিছু হবে না। গ্রামের পূর্ব দিকে 3-4 মাইল জায়গা জুড়ে জঙ্গল। আগে বোধহয় ওই জায়গাটায় কোনো বড় শহর ছিল, তারপর ভূমিকম্প কিংবা ওইরকম কোনো কারণে নগর ধ্বংস হয়ে গিয়েছে। এখনো জঙ্গলে ঢুকলে বড় বড় বাড়ির ইট পাথর স্তূপীকৃত হয়ে আছে দেখা যায়। সেই সব ভাঙা ইমারতের ফাটলে ফাটলে প্রকাণ্ড প্রকাণ্ড বট, অশ্বত্থ, আরো কত রকম গাছ গজিয়েছে। কেবল একটি পাথরের কালী মন্দির এই ভগ্ন স্তূপের মধ্যে অটুট আছে, এমনকি তার লোহার ভারী দরজাটা পর্যন্ত নষ্ট হয়নি। কিন্তু দিনের বেলায় এখানে অন্ধকার হয়ে থাকে। জঙ্গলের ঘন পাতা আর ডালপালা ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারে না। গ্রামের লোকেরা সহজে এ জঙ্গলে ঢুকতে চাইত না, তবে মেয়েরা কখনো মানতের পুজো দেবার জন্য কালী মন্দিরে যেত, কিন্তু সন্ধে হবার আগেই আবার গ্রামে ফিরে আসত। সন্ধ্যের পর এই জঙ্গলে ঢুকবার সাহস কারো ছিল না। এই জঙ্গলটি ছিল বিনুর বেড়াবার জায়গা। দিনের বেলা একটু অবকাশ পেলেই সে বনের মধ্যে ঢুকে পড়ত। বনের মাঝখানে কালী মন্দিরের কাছেই একটা প্রকাণ্ড উঁচু অশ্বত্থ গাছ ছিল। তার মাথা অন্য সব গাছের মাথা ছাড়িয়ে গ্রাম থেকে দেখা যেত।
এই গাছটি ছিল বিনুর বৈঠকখানা। ছুটির দিনে সে বই পকেটে করে সেই গাছে গিয়ে উঠত। গাছের প্রায় মগডালের কাছে সে দড়ি দিয়ে একটা দোলনা বানিয়েছিল। তাইতে আরাম করে বসে সে বই পড়ত, ঘুম পেলে ঘুমিয়েও নিত। তার এই গোপন আস্তানাটির কথা কেউ জানত না। সেদিন বিকেলবেলা জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে বিনু বাড়ি গেল না। পা দুটো তার অজান্তেই তাকে বনের দিকে টেনে নিয়ে চলল। জমিদার বাবুর কড়া কথাগুলো তার প্রাণে বিঁধেছিল, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট দিচ্ছিল এই চিন্তা যে সে আর পড়তে পারবে না। কোথায় পাবে সে টাকা? বাবাকে বলতে গেলে তিনি বলবেন, ঢের লেখাপড়া হয়েছে, এবার আদালতের মুহুরির কাজ শেখো, কাল থেকে আমার সঙ্গে সদরে বেরোতে হবে। বাবার সঙ্গে মোকদ্দমার কাগজ বগলে করে সদরে যেতে হবে ভাবতেই বিনুর চোখ জলে ভরে উঠল। ঘন ঘন চোখের জল মুছতে মুছতে যখন সে তার প্রিয় গাছটির তলায় গিয়ে দাঁড়ালো, তখন সন্ধে হতে আর দেরি নেই। গাছের নিচে অন্ধকার জমাট বেঁধে এসেছে। তবু বাড়ি ফিরে যেতে আজ তার মন সরল না। সে গাছে উঠে দোলনার উপর চুপ করে বসে ভাবতে লাগল। গাছের মগডালে তখনও বেশ আলো আছে। সেখান থেকে জমিদার বাবুর উঁচু পাকা বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে। ভেবে ভেবে বিনু কোনো কুল কিনারা পেল না। জমিদার বাবুর উপর বিনু রাগ করতে পারেনি, শুধু নিজের ব্যর্থ জীবনের কথাই সে ভাবছিল। ক্রমে রাত্রি ঘনিয়ে এলো। পাখিরা যে যার বাসায় রাত্রির মতো আশ্রয় নিলে। তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে গাছ থেকে নামতে আরম্ভ করলে। যখন সে গাছের প্রায় গুড়ি পর্যন্ত নেমেছে, তখন হঠাৎ মানুষের গলার আওয়াজ পেয়ে সে থমকে দাঁড়ালো। নিচের অন্ধকারে হাড়ির মতো গলায় কে বললে, গঙ্গারাম, বাতি জ্বাল। কিছুক্ষণ পরে একটা ধোঁয়াটে কেরোসিনের লণ্ঠন জ্বলল। বিনু ছিল মাটি থেকে প্রায় 15 হাত উঁচুতে। সে ঘন পাতার আড়াল থেকে গলা বাড়িয়ে দেখলে দুজন ভীষণ কালো আর ষণ্ডা লোক ঠিক তার নিচে এসে দাঁড়িয়েছে। তাদের মাথায় ঝাঁকড়া চুল, পরনে হাঁটু পর্যন্ত কাপড়, হাতে সরকি লাঠি। তাদের মধ্যে যে লোকটা সবচেয়ে জোয়ান আর কালো, তার কোমরে তলোয়ার বাঁধা। তাদের চেহারা দেখেই বিনু বুঝলে এরা ডাকাত। ওই তলোয়ার বাঁধা লোকটা এদের সর্দার। গাছের উপর একজন লুকিয়ে লুকিয়ে তাদের কার্যকলাপ দেখছে, এ যদি ডাকাতটা জানতে পারত, তাহলে বিনুর প্রাণের আর কোনো আশা থাকত না। তখনই তাকে কেটে তারা মাটিতে পুঁতে ফেলত। তাই বিনুর বুকের ভেতর যদিও ধরাস ধরাস করছিল, তবু সে মাটির পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রইল। একটু নড়লে চড়লে পাছে শব্দ হয়। ডাকাতের দল লণ্ঠন ঘিরে বসল। সর্দার বললে, আমি সব খবর নিয়েছি। দেউড়িতে দুজন খোট্টা দারোয়ান থাকে, কিন্তু খিড়কির দরজায় কেউ পাহারা দেয় না, বুঝেছিস? একজন ডাকাত জিজ্ঞেস করলে, গয়নাগাটি কোথায় থাকে? সর্দার বললে, দোতলার একটা ঘরে। ঘরটা আমি বাইরে থেকে চিনে রেখেছি। গঙ্গারাম, তামাক সাজ। গঙ্গারাম বোধহয় ডাকাতের দলের নতুন ভর্তি হয়েছে। লোকটা ওদের মধ্যে সবচেয়ে রোগা। তার কোমর থেকে একটি ছোট্ট ডাবা হুকো ঝুলছিল। সে সেটা খুলে নিয়ে তামাক সাজতে বসল। কিন্তু সর্দার, শুনেছি জমিদারের বন্দুক আছে, যদি... সর্দার বিদ্রুপ করে বললে, তোর ভয়ে প্রাণ শুকিয়ে গেছে? এত প্রাণের ভয় যার, সে ডাকাতের দলে ভিড়েছে কেন? তুই যা, ছাগল চড়াগে। অন্য ডাকাতগুলো হেসে উঠল। গঙ্গারাম মুখে সাহস দেখিয়ে বললে, ভয় আমি কাউকে করি না, কিন্তু যদি তারা বন্দুক চালায় তখন কি করবে? মালও হাত ছাড়া হবে, মাছ থেকে প্রাণটাও যাবে। সর্দার তখন বললে, সে বন্দোবস্ত আমি কি না করে এসেছি রে? এই দেখ, যে ঘরে জমিদারের বন্দুক পিস্তল, সে ঘরের চাবি চুরি করে এনেছি। দুদিন যে তার বাড়িতে বাসন মেজেছি, সে কি আর সাধে? এই শুনে ডাকাতরা ভারী উৎসাহিত হয়ে উঠল। সাবাস সর্দার, তোমার সঙ্গে কাজ করে সুখ আছে। আমাদের সর্দার হবার উপযুক্ত লোক তুমি। সর্দার আরাম করে তামাক টানতে টানতে বললে, এই কাজটা যদি মা কালীর দয়ায় ভালো ভালো উতরে যায়, তাহলে কম করে 50,000 টাকার মাল লোটে যাবে, বুঝেছিস? আখেরে আমাদের আর খেটে খেতে হবে না। বিনু ডালে বসে বসে তাদের সব কথা শুনতে পাচ্ছিল। তারা যে কার বাড়িতে ডাকাতি করার মতলব আছে তা বুঝতে তার আর বাকি ছিল না। তার ইচ্ছে হলো কোনো মতে ছুটে গিয়ে যদি খবরটা জমিদার বাবুকে দেয়া যায়, তাহলে এখনো ডাকাতদের ধরা যেতে পারে। কিন্তু গাছ থেকে নামবার তো উপায় নেই। ঠিক নিচেই ডাকাতগুলো বসে আছে।
ক্রমে রাত্রি গভীর হতে লাগলো। বিনুর মা নিশ্চয়ই তার জন্য ভাবছেন, হয়তো চারদিকে খোঁজ খোঁজ পড়ে গেছে, কিন্তু বিনুর এই আস্তানাটির কথা তার কেউ জানে না, কাজেই এদিকে কেউ খুঁজতে আসবে না। আহা, যদি আসতো কি ভালোই হতো, ডাকাতগুলো সেই সঙ্গে ধরা পড়ে যেত। গাছের ডালে নিঃসাড় বসে বসে বিনুর হাতে পায়ে ঝিঝি ধরে গেল, কিন্তু তবু ডাকাতদের নড়বার নাম নেই। তারা বসেই আছে, বসে বসে গল্প করছে আর তামাক খাচ্ছে। শেষে যখন রাত্রি দুপুর হতে আর দেরি নেই, তখন সর্দার হুকু রেখে উঠে দাঁড়ালো, কোমরে তলোয়ার কষে বললে, জোয়ান সব, এবার চলো, সময় হয়েছে। গঙ্গারাম, তুই এই গাছতলায় লণ্ঠন নিয়ে বসে থাক। এই জঙ্গলটা ভারী বৃষ্টি, পথ হারিয়ে যাবার ভয় আছে। কাজ ছেড়ে ফিরে এসে আমি কুক দেব, তখন লণ্ঠন নাড়বি, তাহলে আমরা বুঝতে পারবো তুই কোথায় আছিস। এই গাছতলায় ফিরে এসে আমরা মাল ভাগ বাটোয়ারা করবো, বুঝলি? গঙ্গারাম ভয় পেয়ে বললে, আমি একলা থাকবো, কিন্তু যদি। তার গলা কাঁপতে লাগলো। সর্দার তাকে ধমক দিয়ে বলল, ভয় কিসের? বাঘ ভাল্লুকে তোকে খেয়ে ফেলবে। এই বনে শেয়াল ছাড়া আর কোনো জানোয়ার নেই। গঙ্গারাম বললে, বাঘ ভাল্লুক নয়, কিন্তু যদি যদি তেনারা রাত্রিরে যাদের নাম করতে নেই। সর্দার হো হো করে হেসে উঠল। হো, ভূত? তা যদি ভূতের ভয় করে রাম নাম করিস। তারপর জয় মা কালী বলে ডাকাতের দল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। গঙ্গারাম লণ্ঠনটি 2 হাঁটুর মধ্যে নিয়ে উপুর হয়ে বসে রইল আর ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাতে লাগল। হঠাৎ গুরুতর বিপদে পড়লে অনেকের বুদ্ধি লোপ হয়ে যায়, আবার কেউ কেউ আছে বিপদ যত ঘিরে ধরে তাদের বুদ্ধি তত পরিষ্কার হয়। ডাকাতরা যখন গঙ্গারামকে রেখে চলে গেল, তখন বিনুর মাথায় একটা চমৎকার মতলব খেলে গেল। কি করে ডাকাতদের জব্দ করা যেতে পারে তার প্ল্যান সে চোখের সামনে পরিষ্কার দেখতে পেল। ডাকাতরা চলে যাবার পর আধ ঘন্টা কেটে গেল। তখন বিনু গাছের উপর একটু নড়ে চড়ে বসল। খড়খড় শব্দ শুনেই গঙ্গারাম সব হয়ে একবার উপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাম 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 রাম। এমনি ভাবে 10 মিনিট রাম নাম জপ করবার পর গঙ্গারাম যেই থেমেছে, অমনি পাতা শুদ্ধ অশ্বত্থ গাছের একটি ডাল তার সম্মুখে পড়ল। গঙ্গারাম আতকে উঠে আরো জোরে রাম নাম করতে লাগলো আর চমকে চমকে চারদিকে তাকাতে লাগলো। বিনু দেখলে গঙ্গারামের অবস্থা শোচনীয় হয়ে এসেছে। সে তখন নাকি সুরে গাছের উপর থেকে বললে, ও। গঙ্গারাম আর থাকতে পারলে না, বাবা গো বলে চিৎকার করে লম্বা লম্বা পা ফেলে দৌড় মারলে। এ জঙ্গলের মধ্যে সে যে আর আসবে না তাতে কোনো সন্দেহ রইল না। বিনু তখন হাত পা ছড়িয়ে শরীরটাকে ঠিক করে নিলে, কিন্তু গাছ থেকে নামলো না। প্রায় 2 ঘন্টা কেটে যাবার পর বিনু দূর থেকে সর্দারের কুক শুনতে পেল, একটা অনৈসর্গিক দীর্ঘ হুঙ্কার। বিনু তৈরি হয়েছিল, চট করে নেমে এলো। নিজের ধুতির পাড় আগেই ছিঁড়ে রেখেছিল, তাইতে লণ্ঠনের হাতলটা বেঁধে গাছের একটা নিচু ডালে ঝুলিয়ে দিল। তারপর লণ্ঠনটাকে বেশ একটা দোলা দিয়ে তাড়াতাড়ি একটা ঘন ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে রইল। খানিক পরে ডাকাতের দল এসে পৌঁছল। সর্দারের পিঠে একটা সাদা কাপড়ের পোটলা। আনন্দে তাদের চোখ বাঘের চোখের মতো জ্বলছে। লণ্ঠনটা গাছ থেকে ঝুলছে দেখে সকল একসঙ্গে বলে উঠল, এ কি, গঙ্গারাম কোথায়? সর্দার বললে, নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে। লণ্ঠনটা এখনো দুলছে, দেখছ না? তখন সকলে গঙ্গারামের জন্য অপেক্ষা করতে বসল। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু গঙ্গারামের দেখা নেই। সকলে ব্যস্ত হয়ে উঠতে লাগলো। তারা লুটের মাল ভাগ করে নিয়ে সরে পড়তে চায়, কারণ ভোর হলে আর এ জঙ্গলে থাকা নিরাপদ হবে না। সর্দার অধীর হয়ে বললে, তাই তো, গঙ্গারামটা গেল কোথায়? সে মুখের মধ্যে আঙুল পুরে একরকম লম্বা শীষ দিল, তারপর কান খাড়া করে বসে রইল, কিন্তু গঙ্গারামের শীষ শুনতে পেলে না। শেষে অধৈর্য হয়ে একজন ডাকাত বলে উঠল, সর্দার, গঙ্গারামের জন্য বসে থেকে কাজ নেই, এদিকে ভোর হয়ে আসছে, এসো আমরা 5 জনে ভাগাভাগি করে নিয়ে যে যার সরে পড়ি। সর্দার বড় বড় লাল চোখ দুটো তার দিকে ফিরিয়ে বললে, আমার দলে ওসব দাগাবাজি চলবে না। মা কালীর পা ছুঁয়ে এ কাজে নেমেছি, দিব্যি গেলেছি, কখনো স্যাঙাতের সঙ্গে দাগাবাজি করব না। মাল চুল চিরে 7 ভাগ হবে, 2 ভাগ আমি নেব, বাকি 5 ভাগ তোমরা 5 জনে নেবে। গঙ্গারাম এ কাজে যখন আছে তখন তাকেও বকরা দিতে হবে। একজন বললে, সে তো ভালো কথা,
কিন্তু গঙ্গারাম যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? সর্দার উঠে দাঁড়িয়ে বললে, চলো আমরা 5 জন 5 দিকে গঙ্গারামকে খুঁজি গে। আধ ঘন্টার মধ্যে যদি খুঁজে না পাওয়া যায় তখন আমরা আবার এইখানে ফিরে আসব। তারপর আমরা কজনেই মাল বকরা করে নেব, কি বলো? ডাকাতরা সবাই সায় দিল। সর্দার তখন বললে, এই পোটলা এখানে আলোর তলায় রইল, আমি ফিরে না আসা পর্যন্ত কেউ এতে হাত দেবে না। যদি কেউ হাত দাও তাহলে। বলে প্রত্যেকের মুখের দিকে একবার তাকালে। সেই ভয়ঙ্কর দৃষ্টির মানে বুঝতে কারো কষ্ট হলো না। তারপর 5 জন 5 দিকে বেরিয়ে গেল। বিনু যখন দেখলে তারা অনেক দূরে চলে গেছে, তখন সে পা টিপে টিপে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর পুটলিটা কাঁধে করে কাঠবেড়ালির মতো গাছে উঠতে আরম্ভ করল। 10 মিনিটের মধ্যে পুটলি নিজের দোলার মধ্যে লুকিয়ে রেখে বিনু আবার নিচে নেমে এলো। যাক, লুটের মাল তো হস্তগত হয়েছে, এবার ডাকাতদের ধরা চাই। আধ ঘন্টা শেষ হতে আর দেরি নেই, এখনই ডাকাতের দল ফিরে আসবে। বিনু অন্ধকারের ছায়ার মতো কালী মন্দিরের দিকে মিলিয়ে গেল। ডাকাতরা সবাই প্রায় একসঙ্গেই ফিরে এলো। দেখলে বোচকা নেই। সর্দার গর্জন করে উঠল, বোচকা কোথায় গেল? কারো মুখে কথা নেই, সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। সকলের চোখে সন্দেহের ছায়া। এ ভাবছে ও নিয়েছে, ও ভাবছে এ নিয়েছে। সর্দার তলোয়ার বার করে ভীষণ স্বরে বললে, কে সরিয়েছে এখনো বলো, নইলে সকলের মাথা এখানে কেটে রেখে যাব। ডাকাতটার সরকি ছোড়া বাগিয়ে দাঁড়ালো। সর্দার, এ তোমার কাজ, তুমি মাল এখানে রেখে গঙ্গারামকে খুঁজতে যাবার ফন্দি বার করেছিলে। সর্দার বললে, ওরে মুখ্যু, আমি নিলে কি আর ফিরে আসতুম? এ তোদের কারো কাজ। ডাকাতের মধ্যে লড়াই বাঁধে আর কি। এমন সময় তাদের একজন চেঁচিয়ে উঠল, বুঝেছি বুঝেছি, এ গঙ্গারামের কাজ। সকলেই অস্ত্র নামালো। সর্দার একটু ভেবে বললে, তা হতে পারে, গঙ্গারাম হয়তো কাছেই লুকিয়েছিল, আমাদের ডাকাডাকিতে ইচ্ছে করে সাড়া দেয়নি। তারপর যেই আমরা খুঁজতে বেরিয়েছি, গঙ্গারামটা কি নেমুখারাম। ঠিক এই সময় ঠুং করে কালী মন্দিরের ঘণ্টা বেজে উঠেই থেমে গেল। যেন অসাবধানে বেজে ওঠার পর কে ঘণ্টাটা হাত দিয়ে চেপে ধরল। ডাকাতরা উত্তেজিতভাবে পরস্পরের মুখ পানে তাকাতে লাগলো। তারপর সর্দার চাপা গলায় বললে, গঙ্গারাম কালী মন্দিরে লুকিয়েছে, সকলে আমার পেছন পেছন এসো। ডাকাতরা হাতের অস্ত্র বাগিয়ে ধরে ব্যাধের মতো নিঃশব্দে মন্দিরের দিকে চলল। বিনু মন্দিরের চাতালের আড়ালে হাঁটু গেড়ে লুকিয়ে বসেছিল। যখন দেখল 5টা অন্ধকার মূর্তি পা টিপে টিপে মন্দিরের মধ্যে ঢুকে গেল, তখন সে বিদ্যুতের মতো এসে প্রাণপণ জোরে মন্দিরের লোহার দরজাটা টেনে কড়াত করে বাইরে থেকে শিকল লাগিয়ে দিলে। তারপর সে অন্ধকারের ভেতর দিয়ে উঠি কি পড়ি করে সে গ্রামের দিকে ছুটতে আরম্ভ করল। কাঁটায় হাত পা ছড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করলে না। গ্রামের সীমানা এসে যখন পৌঁছল, তখন পূব আকাশে একটুখানি দিনের আলো দেখা দিয়েছে। বেলা 10টার সময় জমিদার ভূপতিবাবুর বৈঠকখানায় মস্ত সভা বসেছিল। গা শুদ্ধ লোক সেখানে হাজির ছিলেন, এমনকি বিনুর বাবা হারান হালদারও বাদ পড়েননি। ডাকাতেরা গতরাত্রে যে সমস্ত জিনিস লুট করে নিয়ে গিয়েছিল সেই সবই পাওয়া গেছে, পুটলির মধ্যেই ছিল। ডাকাতদের কালী মন্দির থেকে বার করে পুলিশ থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। উপস্থিত সবাই বসে বিনুর গল্প শুনছিল, সে কি করে ডাকাত ধরলে। সবাই মুগ্ধ হয়ে শুনছিল, কারো মুখে একটি কথা নেই। বিনুর গল্প শেষ হবার পর খানিকক্ষণ বৈঠকখানা নীরব হয়ে রইল। তারপর জমিদার ভূপতিবাবু কোলের কাছে টেনে নিয়ে বললেন, বাবা, তুমি আজ যে সাহস আর বুদ্ধি দেখিয়েছ, গল্পের বইও সেরকম পড়া যায় না। আর আমার যে উপকার করেছ তা তো জীবনে ভুলবার নয়। কাল আমি তোমার প্রতি বড় অবিচার করেছিলাম, তোমার বাবার উপর রাগ করে তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম। ভগবান তাই আমাকে ভালো মতো শিক্ষা দিয়েছেন। তোমার বাবা আমার সঙ্গে যত ইচ্ছে মামলা করুক, কিন্তু আজ থেকে তোমার সমস্ত লেখাপড়ার ভার আমি নিলুম। তুমি যতদিন পড়বে, বিএ এমএ পাশ করে যদি তুমি বিলেতে যেতে চাও, সে খরচা আমি যোগাবো। তোমার মতো রত্ন যদি পয়সার অভাবে পড়াশোনা করতে না পায়, তাহলে আমাদের দেশের দুর্ভাগ্য। আশীর্বাদ করি তুমি বিদ্বান হয়ে দেশের মুখ উজ্জ্বল করো। জমিদার বাবুর কথা শুনে সকলে আনন্দ ধ্বনি করে উঠলেন। বিনু কৃতজ্ঞতা ভরা বুকে তার পায়ের ধুলো মাথায় নিলে। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প বিনুর জলপানি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।